আমরা আপনাদেরকে বিনামূল্যে চারা দিয়ে উপযুক্ত প্রযুক্তি দিয়ে একরে 3 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দিয়ে আমরা চাষ আপনাকে করাচ্ছি। এই চোরের মতো প্রফিট কোনো চাষেই এই মুহূর্তে দিয়েছে বলে আমার মনে হয়। আমরা কৃষককে মাত্র 2 থেকে 2.5 টাকা পার কেজিতে একটা ইঁচড় তৈরি করে দেবো। মানুষ দেখবেন আস্তে আস্তে মাংসের থেকে ভেজিটেরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর লোক করে ফেলে তো বাজার দর পড়ে যাবে, তখন কি আমরা এই প্রফিট করতে পারবো? শুধু কলকাতাতেই আপনার মানুষ বাস করেন 1 কোটির বেশি। হ্যাঁ, যদি বছরে 100 গ্রাম করে এঁচড় খান প্রত্যেকটা মানুষ, বছরে একদিন মাত্র 100 গ্রাম, আচ্ছা, তাহলেও 10 লক্ষ কেজি এঁচড়ের প্রয়োজন হয়। আপনি বুঝতে পারছেন মার্কেট গ্যাপটা কতটা, কতগুলো সিটি আছে শুধু ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষের বুকে কতগুলো সিটি আছে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এঁচড় চাষ করার প্রবণতা দেখা যাচ্ছে, এবং খুব কম করে হলেও আমাদের পশ্চিমবঙ্গে হয়তো 15 থেকে 20 হাজার চাষি আছে যারা এঁচড় চাষ অলরেডি কমার্শিয়ালি করেছেন। তাহলে আগামী 10 বছরে এঁচড় চাষের ভবিষ্যৎ কি? যারা নতুন চাষ করতে চাইছেন তারা চাষ করে কি সফল হতে পারবেন? মার্কেটের দাম কি একই থাকবে? বিক্রি করতে গিয়ে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অথবা এই চাষ করতে গিয়ে চাষিরা বিপদে পড়বেন না তো? আজ সমস্ত তথ্য নেব পশ্চিমবঙ্গে যিনি এঁচড় চাষকে জনপ্রিয় করে তুলেছেন, এই রামকৃষ্ণ নার্সারির শ্রীকান্ত দা। দাদা নমস্কার। নমস্কার, আমি শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারি থেকে কথা বলছি। যদি এঁচড় চাষের ভবিষ্যৎ বলা হয়, একদিকে এর স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ, অপরদিকে যদি দেখা হয় এর ভবিষ্যৎ কিন্তু কঠিন আসছে। দুটো ব্যাখ্যাই যদি আমি করি, চাষিরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এই এঁচড় ফার্মিংটা করছেন, ঠিক। তার ফলে কেউ 1 বিঘা, কেউ 10 কাঠা যখন চাষটা করছেন, ওনাদেরকে লোকাল মার্কেটের উপর নির্ভর করতে হবে, স্থানীয় বাজারের উপর নির্ভর করতে হবে। ঠিক। ধরুন কোন একটি চাষি 1 বিঘা বা 10 কাঠা চাষ করেছেন, তাহলে উৎপাদিত ফসলটা ধরুন নদিয়া থেকে কলকাতা মার্কেটে পাঠানো ওনার সমস্যা। ঠিক। চাষটা স্বর্ণোজ্জ্বল তখনই হতে পারে যদি কৃষকরা একত্রিতভাবে করে বা একই অঞ্চলে অনেক বেশি চাষ হয়। তাহলে কি হয়, যেমন আমরা বাঁকুড়াতে শুরু করেছি, আপনার ঝাড়গ্রামে শুরু করেছি, একই এলাকায় অনেকগুলো কৃষক, তাহলে আমাদের উৎপাদিত ফসল খুব সহজেই মার্কেটে চলে যাবে। আচ্ছা, যে মার্কেটে বেশি দামে বিক্রি হবে। দ্বিতীয় হচ্ছে, যখন একটা কোম্পানি মালগুলো নিচ্ছে, তারা মার্কেটের থেকে একটু বেশি দাম দিয়েই নিচ্ছে, সেক্ষেত্রে কৃষকদের প্রফিটের পরিমাণটা বেশি। আমার কথা হচ্ছে, কৃষক এই মুহূর্তে চাইছেন নিশ্চয়তা। যারা নিশ্চয়তা চাইছেন, রামকৃষ্ণ নার্সারির সাথে আসুন না। আমরা আপনাদেরকে বিনামূল্যে চারা দিয়ে উপযুক্ত প্রযুক্তি দিয়ে একরে 3 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দিয়ে আমরা চাষ আপনাকে করাচ্ছি। মানে এক কথায় কন্ট্রাক্ট ফার্মিং। আমরা সেখানে আমাদের পারিশ্রমিক বাবদ মাত্র 10% নিচ্ছি, মাত্র আপনার ফসল হওয়ার পর, আপনার বিক্রি করার পর। আর তার আগে আমরা সামান্যতম একটা পয়সা আপনাদের কাছে সিকিউরিটি মানি হিসাবে জমা রাখছি, যেটা কন্ট্রাক্ট শেষে আপনাদেরকে আমরা ফেরত করে দেবো। এই চুক্তিতেই করা হচ্ছে। বর্তমান দাঁড়িয়ে বহু মানুষ বলছে যে চাষটা 5 বছর আগে হয়ে এসেছে, প্রচুর চাষি করে ফেলেছে, আমরা এখন শুরু করতে গেলে আর 2 বছর পরে তো মার্কেটটা আর থাকবে না, প্রচুর লোক করে ফেলে তো বাজার দর পড়ে যাবে, তখন কি আমরা এই প্রফিট করতে পারবো? আপনি এর উত্তর কি দেবেন? দেখুন, আপনার কথাটা কিছুটা সত্য হলেও অধিকাংশটাই মিথ্যা। কৃষক যখন চাষ করছেন, সেই উৎপাদিত ফসলটা কৃষক নিশ্চয়ই ঘরের কাছে বেচবেন না, বিপণনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, যেমন আমরা যদি সারা পশ্চিমবঙ্গ ধরি, হ্যাঁ, মোটামুটি 10 কোটি মানুষ বাস করে। ঠিক। শুধু কলকাতাতেই আপনার মানুষ বাস করেন 1 কোটির বেশি। হ্যাঁ, যদি বছরে 100 গ্রাম করে এঁচড় খান প্রত্যেকটা মানুষ, বছরে একদিন মাত্র 100 গ্রাম, আচ্ছা, তাহলেও 10 লক্ষ কেজি এঁচড়ের প্রয়োজন হয়। আপনি বুঝতে পারছেন মার্কেট গ্যাপটা কতটা, কতগুলো সিটি আছে শুধু ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষের বুকে কতগুলো সিটি আছে। সামান্য আমাদের যে দেশি এঁচড়, প্রত্যেকের বাড়িতে গাছ আছে। ঠিক। আজকে 50 বছর ধরে মা, ঠাকুমা, দাদুরা লাগিয়ে এসেছে, তার উৎপাদিত ফসল বছরে একবারই ফলছে, তাতেও দেখবেন তার মার্কেটটা 10 কোটি টাকার নিচে নামাতে পারছে না মার্কেট। আর এটা তো অফ সিজনে হচ্ছে, প্রোডাকশনটা এখনো আমাদের ধারণা 20 বছরের মধ্যে সাফিসিয়েন্ট আমরা আনতে পারবো না।
আচ্ছা 20 বছরে মার্কেটটা সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্ভব যে নয়। চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। মানুষ দেখবেন আস্তে আস্তে মাংসের থেকে ভেজিটেরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এর যে কত বড় চাহিদা, কতটা মার্কেটের বিস্তৃতি, সেটা সাধারণ মানুষের নলেজের মধ্যে নেই। আচ্ছা, একেবারে আলুর মতো দাম পড়ে যাওয়ার কোনো জায়গা নেই। সব থেকে বড় কথা, আমরা কৃষককে মাত্র 2 থেকে 2.5 টাকা পার কেজিতে একটা ইঁচড় তৈরি করে দেবো। 2 থেকে 2.5 টাকায় 1 কেজি ইঁচড় তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে অফ সিজনে কৃষক বিক্রি করেন 80 থেকে 100 টাকা। হ্যাঁ যদি কৃষক 50 টাকাও বিক্রি করেন, হ্যাঁ তাহলেও খরচের 20 গুণ প্রফিট পাবেন। আর যদি 20 টাকাতেও বিক্রি করেন, হ্যাঁ। তাহলেও 10 গুণ বেশি দাম পাচ্ছেন। যদি দাম কোনো রকম কমেই যায়, ধরেই যায়, কিছু ইঁচড় তো পাচ্ছেনই, হ্যাঁ। তার সাথে এর ভেতরে কিছু চাষ তো করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো গাছের গ্যাপটা একটু বেশি রাখতে হবে লাগাবার সময়। হ্যাঁ আর ছাওয়া এলাকায় যে সমস্ত চাষ হয়, হ্যাঁ কিছু চাষ করতে পারে। তবে এঁচড়ের মতো প্রফিট কোনো চাষেই এই মুহূর্তে দিয়েছে বলে আমার মনে হয় না। ফেলে দেওয়া চাষের মধ্যে হলো এঁচড় চাষ। ফেলে দেওয়া চাষের মধ্যে যার পেছনে সময় দিতে হয় না, যার পেছনে পরিশ্রম নেই, যে চাষের পেছনে শুধুমাত্র একটু নজর রাখলেই সে বছর শেষে একটা ভালো রোজগার দিয়ে যায়। চাষের মুখের কথার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা, ওখান থেকে দেখে নিন। ভিডিওর এন্ড স্ক্রিনেও থাকবে। চাষির নিজে মুখে বলেছেন যে তিনি একটা বাগান থেকে কত টাকা রোজগার করেছেন, তার বাগানের বয়স 7 থেকে 8 বছর। তাহলে আপনারা নিজে চোখে দেখতে পাবেন, নিজে জানতে পারবেন যে কেমন রোজগার হয়। বর্তমানে এই চাষ নিয়ে বহু মানুষের বহু কথা আমরা শুনছি, এক এক জায়গায় এক এক রকম দামে এঁচড় চারা বিক্রি হচ্ছে। কোন জায়গায় কি আপনার মনে হচ্ছে যে আপনি যে দামে বিক্রি করছেন সেই দামটা একটু বেশি বলে মনে হচ্ছে আপনার এঁচড়ের চারা? এখানে মনে হয় হয়তো আপনি কথাটা ভুল বলে ফেললেন। আমরা গাছের দাম নিই না, আমরা নিই আমাদের প্রযুক্তি দিয়ে যে চারাটা তৈরি করি, আমার অভিজ্ঞতার দাম। কারণ কৃষক যদি একটা চাষ করে ফেলিওর হয়, তাহলে গাছের চারাটার মূল্য থাকে না। সেটা সে 50 টাকায় কিনুক বা 100 টাকায় কিনুক, মূল্যটা হচ্ছে সাফল্যের, সফলতা। কৃষক যে প্ল্যান্টার লাগিয়ে নিশ্চিন্ত হতে পারবে, লাভবান হতে পারবে, সেটারই দাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 7 লাখ আমাদের বীজের গাছ পড়ে আছে। এগুলো সবই বীজের গাছ, সবই বীজের গাছ। যারা চারা কেনার নার্সারি হুম, যায় চারা কেনার জন্য, আপনি দেখুন এই সমস্ত গাছ থেকেই চারা উৎপাদন করা সম্ভব। চারা বানিয়ে দিলে সবকটাই সম্ভব, সবকটাতেই সম্ভব। কিন্তু রামকৃষ্ণ নার্সারি দেখুন, এখান থেকে যে গাছগুলো আগে জার্মিনেশন হয়েছে, এখান থেকে বাছাই করা কিছু গাছ রেখে দেয়, যেগুলো হাইটে লম্বা হয়েছে, না গ্রোথ ভালো হয়েছে। আমরা 100 পিস গাছের মধ্যে মাত্র 10 পিস গাছ যেটা প্রথম ফুটে আমরা বেছে নিই। আচ্ছা, সেটার থেকে আমরা ম্যাক্সিমাম চারাটাই, আর বাকি চারাটা রিজেকশনে পড়ে যায়, ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয় বা কারো প্রয়োজন হলে নিয়ে যেতে পারে। এই 5 লাখ চারা থেকে 50,000 চারা উৎপাদন করছি। এতটা পরিমাণ আপনাদের ওয়েস্ট হচ্ছে, হ্যাঁ, তারপরে একটা ভালো কোয়ালিটির চারা আপনার উৎপাদন হচ্ছে। অনেকেই দেখবেন বিজ্ঞাপন করেন হুম, যে আমরা একটা ম্যাচুরিটি গাছ 3 বছর, 4 বছর, 5 বছরের গাছ থেকে বানিয়ে দিই। হ্যাঁ, আমরা বলি বা আমরা ভাবি হুম, একটা গাছ 7 থেকে 8 মাসে যখন ফলন চলে আসছে, হ্যাঁ, তারপর সেই গাছটা মোটামুটি 16 মাস 18 মাস বয়স হলে ম্যাচুরিটি আমরা ধরে নিই। আচ্ছা, তারপর সেই গাছটা আমরা কলম বাঁধি। ওকে, একটা গাছে আমরা 1 থেকে বড় জোর 2 বার কলম বাঁধি, তারপর সেই গাছটাকে আমরা চেঞ্জ করে দিই, আবার নতুন মাদার বসাই। তার মানে যে গাছটা প্রথম কুড়ি ধরে বা দ্বিতীয়বার কুড়ি ধরেছে সেই রকম গাছে প্রথম কুড়ির পর পরের বার ওকে আমরা প্রোডাকশন শুরু করি। দেখবেন আপনাদের অনেক চ্যানেল দেখতে পাই আমরা ফলন্ত গাছ থেকে চারা বানিয়ে দিচ্ছি, 5 বছরের গাছ, 10 বছরের গাছ। রামকৃষ্ণ সে বানাই না, আমরা যেটুকু জানি সেটুকুই তৈরি করি। তাতে এত হাজার চাষি আপনার হাত ধরে আজকে সাকসেসফুল সাফল্য হয়েছে। পেয়েছেন। আমাদের এই পশ্চিমবঙ্গে এক এক জায়গায় এক এক রকম ওয়েদার, এক এক জায়গায় এক এক রকম মাটি। কোনো জায়গায় লাল পাথুরে মাটি, তো কোনো জায়গায় খুব কাদার মাটি, কোনো জায়গায় খুব বেলে মাটি। তাহলে মাটির আলাদা আলাদা ক্যারেক্টার পাচ্ছি, ওয়েদারও ক্যারেক্টার পাচ্ছি। কোনো জায়গায় হিউমিডিটি 100%, 90%, কোনো জায়গায় 65%, 70%। তাহলে ওয়েদার ভিত্তিতে বা মাটির ভিত্তিতে কাঠল চাষ সমস্ত জায়গাতেই কি হওয়া সম্ভব, নাকি তার নির্দিষ্ট কোনো ক্যারেক্টার আছে? মাটি যেখানে ভিন্ন ভিন্ন, এর পরিচর্যাও ভিন্ন ভিন্ন, পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন। পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন। পদ্ধতি বলতে খাবার দেওয়ার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, কিছু পদ্ধতি চেঞ্জ করলে সমস্ত মাটিতেই করা যায়। কেউ বলেন যে স্যার শক্ত মাটিতে হবে না, কেউ বলে স্যার আমার একটু বালুকাযুক্ত মাটি। আমি বলি পশ্চিমবঙ্গে আম কাঁঠাল হয়নি এমন তো জায়গা নেই। আমাদের পাশের দেশ বাংলাদেশ, আগে যেটা ভারতবর্ষের মধ্যেই ছিল, সেখানে দেখবেন ওই দেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল।
তাহলে আমাদের দেশের গাছ, তাহলে আম কাঁঠাল ফলবে না, পশ্চিমবঙ্গের এখন মাটি নেই। কিন্তু পর্যাপ্ত ফলনের জন্য পরিচর্যাটুকু আপনাকে চেঞ্জ করতে হবে। ধরুন আমাদের বাঁকুড়ার রুক্ষ মাটি, এখানে এই সময় আমরা পর্যাপ্ত গোবর সার ব্যবহার করছি, কিন্তু নদিয়ার মাটিতে আমরা বলছি অত গোবর সার দেওয়ার দরকার নেই। আপনি সিংকুচ্চ হাড়গুঁড়োর উপরই করতে পারেন, কি সামান্য কিছু ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আচ্ছা, আবার ধরুন উত্তরবঙ্গের বালুকাযুক্ত মাটি, হ্যাঁ, সেখানে পরিচর্যাটা আবার একটু ভিন্ন ভিন্ন। মানে বিভিন্ন জায়গাতে গাছের ক্রাইটেরিয়া বা গাছের অবস্থান অনুযায়ী খাবার আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এই গাইডলাইন বা পরামর্শ জন্য মানুষের তো শেখার প্রয়োজন এই চাষটা সম্পর্কে। তাহলে তার পদ্ধতি আপনারা কি কিছু রেখেছেন? দেখুন, আমরা প্রাথমিকভাবে তো প্রতি বছরই এই কটা বছর একটা তো কৃষকদেরকে নিয়ে আলোচনা সভা বা প্রশিক্ষণ শিবিরে আলোচনা করছি। তাছাড়া আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে এলাকার যে কৃষক আছে, আমরা অফিস থেকে টোটালটাই গাইড করে দিই। কৃষক তো নাহলে পারবে না, ওনারা তো যারা আসছেন এই চাষে নূতন, মানে জায়গা অনুযায়ী যেই পরিবর্তন, সেটা আপনারা সেই জায়গার চাষির তার মাটির তারতম্য বুঝে তাকে আপনারা সেই পরিচর্যা বলে দেন। সেই পরিচর্যা বলে দিই। এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথা আমাদের কিন্তু আজ অবধি কোনো জায়গা থেকে কেউ বলেননি, যে মাটি ভিত্তিতে তারপর জলবায়ুর ভিত্তিতে গাছের খাবার দেওয়ার তারতম্যও আলাদা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে তবেই ফলন সমান আসবে। আপনি এই যে আমার বাগানটা দেখছেন গাছ বাঁধা আছে, কত রকম ঘাস হয়ে আছে। ঠিক, অন্যান্য চাষিরা কি করেন, হার্বিসাইড বা ঘাস মারা ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখুন ঘাস আছে তো কি আছে, আমরা কিন্তু কলম উঠবে, তারপর শ্রমিক দিয়ে এই ঘাস পরিচর্যা করবে। তাহলে হার্বিসাইড আপনাকে ব্যবহার করা চলবে না। এরকম ছোট ছোট পার্ট কৃষককে মানতে হবে, আচ্ছা, তবেই উনি সাফল্য পাবেন। যেমন অনেকের ফলন, গাছে ফল ফুল আসছে অথচ পড়ে যাচ্ছে, কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যে বছর ভালো প্রোডাকশন হলো, তার পরের বছর প্রোডাকশন বেশি হওয়ার কথা অথচ কম হচ্ছে। এই কথাগুলো কিন্তু প্রত্যেক চাষির কাছে আমরা শুনছি বর্তমানে। এর নিশ্চয়ই সলিউশন আছে আপনার? হ্যাঁ, আমাদের যে একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অ্যাডভান্সড এগ্রিকালচার, সেখানে ফল ঝোড়া বা মুচি ঝোড়া রোগের একটা সম্পূর্ণ প্রতিবেদন করা আছে। কৃষকরা চাইলে ওনাসি দেখে আসতে পারেন। পাশাপাশি দেখে বাস, চাষ শিখে চাষ যদি না করেন তবে কিন্তু আপনি সেই সফলতার জায়গা পৌঁছতে পারবেন না, সেই গণ্ডি অতিক্রম করতে পারবেন না। বর্তমানে চাষিরা সবসময় একটা জিনিসই ভুল করেন, যে ও করেছে আমিও পারবো, দেখে দেখে চাষ করে দিলেন। কিন্তু পরামর্শ সঠিক জায়গায় নেওয়া উচিত, অভিজ্ঞ মানুষের সাপোর্টে চাষ করা উচিত, তবেই কিন্তু সেটা সাকসেসফুল হবে। দাদা, আপনি কি বলেন? দেখুন, আপনি যেটাই করবেন, শুধু চাষ করে না, অভিজ্ঞতার কাছে বড় জিনিস কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে আমার লুপহোলস বা আমার প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো যদি একজন এক্সপার্ট আমাকে গাইডলাইন প্রোভাইড করেন। অবশ্যই। তো রামকৃষ্ণ নার্সারি কোথায় অবস্থিত, মানুষ কিভাবে এসে যোগাযোগ করবে, তার প্রসেসটা যদি বলে দেন। রামকৃষ্ণ নার্সারি অনেকেই চেনেন, যারা চেনেন না ওনাদের উদ্দেশ্যে বলি, যারা হাওড়া থেকে বা বর্ধমান থেকে আসছেন, প্রথমে আপনারা আরামবাগে আসুন। আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজ, এখানেই আমাদের ফার্ম। তাছাড়া আমাদের হুগলি জেলার আরামবাগের কাছে শান্তিপুর বাস স্টপের পাশেই হচ্ছে রামকৃষ্ণ নার্সারি। আরামবাগ থেকে বদনগঞ্জে বাসে উঠতে হবে, শান্তিপুর স্টপেজের পাশে। ওকে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই, 8016979603। সকাল 10টা টু 5টার মধ্যে আপনারা কল করে নিতে পারেন। আপনারা যেভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, আপনাদের যা পরামর্শ বা যা তথ্য নেওয়ার সেটা নিয়ে নেবেন। আপনাকে ফ্রিতে চারা দেওয়া হবে, গাইডলাইন ফ্রিতে দেওয়া হবে, সেই পরামর্শও দাদারা দিচ্ছেন এবং আপনার জমিতে প্রফিট হওয়ার পর তারা একটা 10% আপনার পারিশ্রমিক নিচ্ছে। তাহলে এই সহায়তা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কি করছে আমার তো জানা নেই, বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা বুঝবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।